অর্গানিক হাইড্রোলিসিস রিঅ্যাকশনসে আমরা এখনো পর্যন্ত যতগুলো ক্লাস করেছি তাতে হাইড্রোলিসিস অফ এস্টার্স অ্যান্ড হাইড্রোলিসিস অফ ইথার্স আমরা দেখেছি। আজ আমরা ডিসকাস করব হাইড্রোলিসিস অফ অ্যামাইডস। অ্যামাইডদেরই আরেক নাম অ্যাসিড অ্যামাইড, যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যামাইডদেরকে প্রিপেয়ার করা হয়। তাহলে আমরা একবার আগে অ্যামাইড গ্রুপকে চিনে নিই। এইটি হয়ে গেল আমাদের অ্যামাইড গ্রুপ, যেখানে এই কার্বন sp2 হাইব্রিডাইজড, সেই হিসাবে এই জায়গায় স্ট্রাকচার ট্রাইগোনাল প্ল্যানার। This nitrogen is sp3 hybridized having one lone pair and 3 sigma bonds. তাই এই নাইট্রোজেনের এনভায়রনমেন্ট টেট্রাহেড্রাল। এই হয়ে গেল আমাদের অ্যামাইড গ্রুপ, যেখানে n এর যে দুটো ভ্যালেন্সি, এই ভ্যালেন্সি গুলোতে হাইড্রোজেনও থাকতে পারে, কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপও প্রেজেন্ট থাকতে পারে। এই ভ্যালেন্সিতে হাইড্রোজেন বা কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকতে পারে। তাহলে জেনারেল ফর্মুলা বানানোর জন্য আমরা এইদিকে দিয়ে দিলাম আর, যেখানে এই আর কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ বা হাইড্রোজেনও হতে পারে। এবার নাইট্রোজেনের ভ্যালেন্সি গুলো, দুটো ভ্যালেন্সিতেই যদি আমরা হাইড্রোজেন বসাই তাহলে আমরা পাই এই ধরনের একটা জেনারেল ফর্মুলা। আমরা এটাকে সিম্পলি বলবো অ্যামাইড। এর ফর্মুলা বলছি বন্ড CONH2। নাইট্রোজেনের একটা ভ্যালেন্সিতে H, আরেকটা ভ্যালেন্সিতে R। এই দুটো আর ইকুয়ালও হতে পারে, নাও হতে পারে, সেই হিসাবে আমি এখানে আর ডট দিলাম। এটাকে আমরা বলছি এন অ্যালকাইল, অর্থাৎ নাইট্রোজেনে একটা অ্যালকাইল গ্রুপ আছে এমন অ্যামাইড। আবার আর ডট যদি অ্যারাইল গ্রুপ হয়, যেমন ধরো কোনো ফিনাইল রিং, তখন আমরা বলবো এন অ্যারাইল অ্যামাইড। যখন আর ডট কোনো অ্যারাইল গ্রুপ, তখন বলবো এন অ্যারাইল অ্যামাইড। কখন? যখন আর ইকুয়াল টু কোনো অ্যারাইল গ্রুপ, যেমন ফিনাইল, এন ফিনাইল অ্যামাইড, এরকম আমরা বলবো। যদি এন এর দুটো ভ্যালেন্সিতেই থাকে আর, যে দুটো ভ্যালেন্সি দুটোতেই কোনো না কোনো অ্যালকাইল গ্রুপ যদি প্রেজেন্ট থাকে, দুটো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, তখন আমরা বলবো এন এন ডাই অ্যালকাইল অ্যামাইড। কেন বলছি? এমন একটা অ্যামাইড গ্রুপ যার এনে দুবার দুটো অ্যালকাইল গ্রুপ আছে, তাই এন এন ডাই অ্যালকাইল অ্যামাইড। এই দুটোই অ্যালকাইলও হতে পারে, কোনো একটা অ্যালকাইল কোনো একটা অ্যারাইলও হতে পারে, দুটোই অ্যারাইল গ্রুপ হতে পারে। সোজা কথায় হাইড্রোজেন ছাড়া এনি অ্যালকাইল ও অ্যারাইল গ্রুপ হতে পারে। এটাও তাই, এখানে তো দুটোই হাইড্রোজেন। তাহলে সব জায়গায় কমন বিষয়টা কি আছে? দিস স্কেলিটাল পার্ট ইজ কমন ইন ইচ টাইপ অফ অ্যামাইড, যেটা আমরা এইখানে শো করেছি। তাহলে আমরা এত ধরনের অ্যামাইডের ফর্মুলা পেলাম, যাদের হাইড্রোলিসিস আমাদেরকে দেখতে হবে। তাহলে তোমরা এই তিন ধরনের অ্যামাইডের ফর্মুলা নোট করে নাও। যেমন আমরা জেনেছি যে হাইড্রোলিসিস অ্যাসিড মিডিয়ামেও পসিবল, অ্যাসিড ক্যাটালাইজড যাকে বলে, আবার বেস ক্যাটালাইজডও পসিবল। অ্যামাইডদের হাইড্রোলিসিস অ্যাসিড এন্ড বেস বোথ ক্যাটালাইজড হতে পারে, অর্থাৎ অ্যাসিড ক্যাটালাইজডও পসিবল হবে, বেস ক্যাটালাইজডও পসিবল হবে। এখন আমরা যারা এস্টার হাইড্রোলিসিসটা পড়ে ফেলেছি, তাদের কাছে অ্যামাইড হাইড্রোলিসিসটা কিন্তু খুব ইজি হবে। তাই প্রয়োজন হলে তোমরা একবার এস্টার হাইড্রোলিসিসটা রিভাইজ করে এসো, তাহলে অ্যামাইড হাইড্রোলিসিসটা তোমাদের বিশেষ সময় লাগবে না বুঝতে। হাইড্রোলিসিসটা আমরা প্রথমে
ইন অ্যাসিড মিডিয়াম করব। তার মানে হলো অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিস অফ অ্যামাইডস। আমাদের একটা জেনারেল ফর্মুলা দরকার, জেনারেল ইকুয়েশন দরকার। আমরা ধরে নিলাম এইটা আমাদের অ্যামাইড, এর হাইড্রোলিসিস আমরা দেখব। ডাইলিউট H2SO4 ইউজ করা হয়েছে, যাকে আমরা এভাবে লিখছি, বা আমরা H3O+ লিখতে পারি। রেজাল্ট হবে একটা কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়াম সল্ট। এখানেই বলে রাখি, যখন বেস মিডিয়ামে করব তখন কিন্তু আমরা অ্যাসিডের অ্যানায়ন পাবো। সেটা আমরা এস্টার হাইড্রোলিসিসেও দেখেছি যে বেস মিডিয়ামে অ্যাসিড সারভাইভ করে না। আবার অ্যামোনিয়াম আয়ন না পেয়ে অ্যামোনিয়াকে ফ্রি স্টেটে পাবো। এটা বারবার বলছি না, কারণ বেস মিডিয়ামে আমরা কিন্তু প্রোডাক্টগুলোকে দেখব। তাহলে এই হলো অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিসের জেনারেল ইকুয়েশন। আমরা এবার করব তার মেকানিজম। স্টেপ 1, অ্যাসিডটাকে আমরা ধরে নিচ্ছি H2SO4। যে আমরা ডাইলিউট অ্যাসিড ইউজ করছি, ধরে নিচ্ছি ডাইলিউট H2SO4 দেওয়া হয়েছে। তাহলে অ্যাসিড আয়োনাইজ হয়ে H+ আয়ন দিয়েছে। অ্যামাইডের অক্সিজেন সেই H+ আয়নকে অ্যাটাক করে, অর্থাৎ প্রোটনেশন স্টেপ হলো। অক্সিজেনে H, যেহেতু লোন পেয়ার অ্যাটাক, অক্সিজেন প্লাস। পজিটিভলি চার্জড অক্সিজেন স্ট্রং ইলেকট্রন অ্যাট্রাকশন শুরু করলো, যাতে পাই বন্ড অলমোস্ট অক্সিজেনের দিকে শিফটেড। অর্থাৎ তোমরা এর একটা রেজোনেন্ট স্ট্রাকচার কল্পনা করে নিতে পারো। একটা বন্ডকে, অর্থাৎ উইক পাই বন্ডটাকে অক্সিজেনের দিকে শিফট করিয়ে দাও। রেজাল্ট হলো অক্সিজেন নিউট্রাল অ্যান্ড কার্বন প্লাস। সরি, এই হলো দুটো রেজোনেন্ট স্ট্রাকচার, যেখানে আমরা বুঝলাম যে অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন যথেষ্ট প্লাস ডেল চার্জ পাবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। স্টেপ 2, স্টেপ 2 হবে অ্যাডিশন অফ ওয়াটার। স্টেপ 2 একটা অ্যাডিশন স্টেপ হতে চলেছে। তাহলে স্টেপ 1 এ যা পেয়েছিলাম আমরা সেটাকেই আরেকবার লিখেছি। স্টেপ 1 এ যা পেয়েছি, অক্সিজেন ইলেকট্রন ড্র করছে কার্বন থেকে। মিডিয়ামে যে প্রচুর ওয়াটার আছে, আমরা ডাইলিউট অ্যাসিড ইউজ করেছি, তাহলে মিডিয়ামে প্রচুর ওয়াটার অ্যাভেলেবল। সেই ওয়াটারের নিউক্লিওফিলিক অ্যাটাক অন দিস কার্বন, পাই বন্ড ব্রেক টুয়ার্ডস অক্সিজেন, কারণ অক্সিজেন ইলেকট্রন চাইছিল। রেজাল্ট হলো একটা টেট্রাহেড্রাল অবস্থা। ইলেকট্রন পেয়ে অক্সিজেন নিউট্রাল, NH2, এন্ড কার্বনের সাথে বন্ড হয়েছে অক্সিজেনের। যে অক্সিজেনে আছে দুটো H, অক্সিজেনে দুটো H, লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস। আমরা জানি ইলেকট্রনের এলিমেন্ট প্লাস হলে তার সাথে যদি হাইড্রোজেন বন্ডেড থাকে, তখন হাইড্রোজেনের সঙ্গে বন্ডের যে ইলেকট্রন গুলো সেটা নিয়ে এলিমেন্ট নিউট্রাল হয়, H প্লাস হিসাবে বেরিয়ে যায়। এটা আমাদের একটা আলাদা স্টেপ হিসাবে দেখানো উচিত ছিল, ওটা স্টেপ 2 এর আন্ডারে নয়, এটা ছিল ওয়াটারের অ্যাডিশন স্টেপ।
সেই হিসাবে আমরা এখানে স্টেপটা দেখাতে পারবো না। বোর্ডে যা আছে তোমরা লিখে ফেলো, আমরা বোর্ডকে একটু পরিষ্কার করে নিই। স্টেপ 3, স্টেপ 3 তে আমরা স্টেপ 2 এ যা পেয়েছি তাকে নেব। এই কম্পাউন্ডটা, এই অবস্থাটা আমরা সেখানে পেয়েছি, যেখানে অক্সিজেন OH বন্ড থেকে ইলেকট্রন নিল, রেজাল্ট হলো একটা জেমিনাল ডায়ল। এই হয়ে গেল স্টেপ 3 রেজাল্ট, আর বেরিয়ে গেল H+। স্টেপ 4, স্টেপ 3 তে যা পেয়েছি এইটা নাইট্রোজেন প্রোটোনেটেড হলো H+ কে লোন পেয়ার অ্যাটাক করে। রেজাল্ট হলো নাইট্রোজেন প্লাস, যেখানে দুটো H ছিল, এই H+ টাকে অ্যাটাক করায় এখন নাইট্রোজেনে 3টে H। নেক্সট স্টেপ, যেটাকে আমরা এখানে শো করব, স্টেপ 5। স্টেপ 4 এ আমরা যা পেয়েছিলাম তার থেকে আবার স্টেপ 5 শুরু হচ্ছে। পজিটিভলি চার্জ নাইট্রোজেন CN বন্ড থেকে ইলেকট্রন নিয়ে বেরিয়ে গেল। রেজাল্ট হলো বন্ড ব্রেক হওয়ায় কার্বন প্লাস। কার্বোক্যাটায়ন ফর্ম হতেই যে দুটো OH আছে তাদের যে কোনো একজনের লোন পেয়ার হেল্প, অর্থাৎ একটা রেজোনেন্স, রেজোনেন্স আমাদের ডাবল হেডেড অ্যারো থাকতে হবে। This is the result. রেজোনেন্স হেল্প দিয়ে এখন অক্সিজেন প্লাস। বুঝতে পারছো কার্বোক্যাটায়নটা কি করে ফর্ম হলো? কারণ সে দুটো অক্সিজেনের কাছ থেকে রেজোনেন্স সাপোর্ট পেতে পারছিল। আমরা চাইলে এখানেই কনসার্টেড পাথওয়েতে, কনসার্টেড প্রসেসে কিন্তু একটা রেজোনেন্স দেখিয়ে দিতে পারতাম। ব্যাপারটা বুঝো, আমরা বুঝছি নাইট্রোজেন যখনই বেরিয়ে যাবে কার্বন প্লাস হয়ে যাবে, কার্বন প্লাস হলেই অক্সিজেনের রেজোনেন্স হেল্পটা আসবে, তাই আমরা একবারেই সেটা শো করতে পারি। আবার তোমাদের যাতে বুঝতে ইজি হয় তার জন্য আমরা এভাবে আগে নাইট্রোজেনকে বের করে কার্বনকে প্লাস, তারপর অক্সিজেনের রেজোনেন্সটা দেখাতে পারি। এই রেজোনেন্স স্ট্রাকচারে অক্সিজেন পজিটিভ, যথারীতি OH বন্ড থেকে ইলেকট্রন নিয়ে অক্সিজেন হয়ে গেল নিউট্রাল। আমরা পেয়ে গেলাম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড H+। H+ যেটা ফ্রি হলো, বা মিডিয়ামে যে আরো H+ রা প্রেজেন্ট আছে আগে থেকে, অ্যামোনিয়া যেটা প্রডিউস হয়েছিল সে করলো লোন পেয়ার অ্যাটাক। লোন পেয়ার অ্যাটাক করে অ্যামোনিয়া কনভার্ট হয়ে গেল অ্যামোনিয়াম আয়নে। এখানে আমরা অ্যাসিড হিসাবে ইউজ করেছিলাম H2SO4,
যেটা আমরা স্টেপ 1 এর আগে দেখিয়েছিলাম যে H2SO4 আয়নাইজ হয়ে H প্লাস আয়ন দিয়েছে, তাহলে এখানে অ্যানায়ন ছিল HSO4 মাইনাস, সেই হিসেবে আমরা বলতে পারি NH4 plus and HSO4 minus will combine and will form ammonium sulfate salt, ammonium bisulfate salt, NH4 plus and HSO4 minus, ammonium hydrogen sulfate salt। যদি মিডিয়ামে আমরা অ্যাসিডিক করার জন্য HCl নিতাম তাহলে প্রোডাক্ট হতো NH4Cl। এইভাবে অ্যাসিডের যে কাউন্টার অ্যানায়ন থাকবে সেই কাউন্টার অ্যানায়ন এর অ্যামোনিয়াম সল্ট আমরা পাচ্ছি। তাহলে এই হলো মেকানিজম, যে গোটা মেকানিজমটা তো আমাদের চোখের সামনে আর নেই, আমাদের কয়েকটি মাত্র স্টেপ চোখের সামনে আছে, তাই আমরা একে আর রিভিউ করতে পারছি না। তোমরা যদি ধীরে সুস্থে দেখো, এস্টার হাইড্রোলিসিস যেহেতু আমাদের শেখা হয়ে গেছে, একই ধরনের ব্যাপার এখানেও আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি ছিল কথাতেই একবার রিভিউ করা যাক। অ্যাসিড H+ দিল, আমাদের যে অ্যামাইড এখানে বোধহয় তোমরা দেখতে পাবে না ভালো, এখানে আমরা খুব ছোট করে দেখাই, এখান থেকে দেখানো যাক। অ্যামাইড যে ছিল, অক্সিজেনের লোন পেয়ারটা হলো H+ এর উপর, অক্সিজেন প্লাস হলেই এই কার্বন পজিটিভ, পার্সিয়ালি পজিটিভ, সেখানে হবে জলের অ্যাটাক। জলের অ্যাটাক হলেই আমরা এই ধরনের একটা ইন্টারমিডিয়েট পাবো, যেখানে OH বন্ড থেকে ইলেকট্রন নিয়ে সে হলো নিউট্রাল। তারপর N এর লোন পেয়ার অ্যাটাক অন H+, যেটা আমরা এই স্টেপে দেখেছি, N এর প্রোটনেশন। N যখনই প্লাস হয়ে গেল, CN বন্ড থেকে ইলেকট্রন নিয়ে এসে বেরিয়ে গেল। এখানেই আমরা অক্সিজেনের রেজোনেন্স দেখাতে পারি, বা যে কার্বোক্যাটায়নটা হলো সেই কার্বোক্যাটায়নে অক্সিজেনের রেজোনেন্সটা দেখাতে পারি। রেজোনেন্স করে অক্সিজেন প্লাস হয়ে গেল, OH বন্ড থেকে ইলেকট্রন নিয়ে আমরা পেলাম কার্বক্সিলিক অ্যাসিড। যেহেতু মিডিয়ামটা অ্যাসিড মিডিয়াম, তাই কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল আমাদের একটা প্রোডাক্ট। দিস ইজ আওয়ার প্রোডাক্ট। যে H+ আয়ন রিলিজ হলো, অ্যামোনিয়া বেসিক হওয়ায় H+ কে অ্যাটাক করে ফর্ম করলো অ্যামোনিয়াম সল্ট, যেটা মিডিয়ামেই ডিজলভ হয়ে থেকে গেল সল্ট হিসাবে। তার মানে বুঝে নাও, অ্যামোনিয়াকে কিন্তু আমরা ফ্রি পাবো না, বিকজ দ্য মিডিয়াম ইজ অ্যাসিড and ammonia is a base. অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে আমরা অ্যামোনিয়াটাকে মিডিয়ামেই ডিজলভ হতে দেখব সল্ট হিসাবে। এই হয়ে গেল অ্যামাইড হাইড্রোলিসিস। এবার এর শর্টকাট, অর্থাৎ যেটাকে আমরা ট্রিক বলি। হাইড্রোলিসিস কথার মানে তো আমাদের জানা, ওয়াটার দিয়ে ব্রেক করতে হবে। এই হলো আমাদের অ্যামাইড। যদি CN বন্ডে আমরা পোলারিটি দেখাই, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ হয়, আমরা এইদিকে দেব মাইনাস ডেল, এইদিকে দেব প্লাস ডেল। এবার ওয়াটার যখন এই অ্যামাইডকে ব্রেক করবে, আমরা জানি অপোজিট পোল অ্যাট্রাক্টস ইচ আদার, সেই হিসাবে আমাদের ওয়াটারকে এইভাবে লিখতে হবে যাতে পজিটিভ পোলের কাছে নেগেটিভ পোল থাকে, নেগেটিভ পোলের কাছে পজিটিভ পোল থাকে। এবার আমরা এখান থেকে করব ব্রেক। লেফটে যা যা আছে তা আমরা জুড়ে ফেলব, আর OH যা যা লেফটে ছিল সেগুলোকে জুড়ে ফেললাম, রাইটে যা যা ছিল তাদেরকে জুড়ে ফেলব। রাইট সাইড থেকে আমরা পেলাম NH2 and H, দ্যাট মিন্স অ্যামোনিয়া। তারপর আমাদের মাথায় এলো অ্যাসিড তো ঠিক আছে, অ্যাসিড মিডিয়ামে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিড হিসাবেই থাকবে, কিন্তু অ্যামোনিয়া একটা বেস, তাই যদি অ্যাসিড মিডিয়াম আছে, অ্যামোনিয়া H+ কে অ্যাটাক করে অ্যামোনিয়াম সল্ট হিসাবে থাকবে।
সল্টের কাউন্টার অ্যানায়ন কে হবে? অ্যাসিডের যে কাউন্টার অ্যানায়ন আছে সেটা, যেটাকে এখানে আমরা বললাম A মাইনাস। যেমন অ্যাসিডের কাউন্টার অ্যানায়ন তেমনটাই হবে আমাদের সল্ট। এই হলো আমাদের ট্রিক। এখন নাইট্রোজেনের এই ভ্যালেন্সি দুটোতে যদি একটা ভ্যালেন্সি অ্যালকাইল গ্রুপ হয়, অর্থাৎ আমরা সিম্পল যে অ্যামাইড তাদের তো হাইড্রোলিসিস দেখলাম, এবার যদি আমাদের কাছে আসে এন অ্যালকাইল অ্যামাইডের হাইড্রোলিসিস, তাহলে আমরা কি করব? পাথওয়েতে কোথাও কোনো চেঞ্জ হবে না। যেমন ভাবে আমরা গোটা মেকানিস্টিক পাথওয়েটা দেখলাম সেই পাথওয়ে ফলো হবে, তাই সেটা আর করে আমাদের লাভ নেই। আমরা ট্রিকের মধ্যেই সেটা দেখে নিই। তাহলে যেহেতু এন এর একটা বন্ড আর, সেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে NH and H, that means a primary amine। এই হলো ডিফারেন্স। অ্যামোনিয়াম আয়ন হচ্ছিল, এখানে অ্যামিন ফর্ম করে সেই অ্যামিনের অ্যামোনিয়াম আয়ন ফর্ম হবে। তোমরা এটাকে একটু নোট করে নাও। যদি মেকানিজম করব বলো তাও করতে পারি আমরা, যেখানে সিম্পল অ্যামাইডের যে হাইড্রোলিসিসের মেকানিজমটা দেখলাম সেই মেকানিজমটাই চলবে। যদি এটা NN ডাইঅ্যালকাইল অ্যামাইড হতো, তাহলে R2NH, R2NH অর্থাৎ একটা সেকেন্ডারি অ্যামিন। সল্টও হতো একটি সেকেন্ডারি অ্যামোনিয়াম সল্ট। দুটো অ্যালকাইল গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, যাই হোক না কেন এইভাবে হবে প্রোডাক্টস। এদিক থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এদিক থেকে সেকেন্ডারি অ্যামিন। এইভাবে অ্যামাইড হাইড্রোলিসিস আমরা করব। যেহেতু আমরা এন অ্যালকাইল অ্যামাইড অর NN ডাইঅ্যালকাইল অ্যামাইডের হাইড্রোলিসিস করলাম না, তাহলে একটা প্রবলেম করে আমরা ওই হাইড্রোলিসিসটা একটু প্র্যাকটিস করে নিই। আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড দ্য প্রোডাক্টস CH3CO NH CH2CH3 H3O প্লাস আমরা নিচ্ছি না যাতে তোমাদের সল্ট ফরমেশনটা বোঝাতে পারি। ডাইলিউট HCl অ্যান্ড হিট। এই হলো আমাদের কোশ্চেন। আমরা মেকানিজমটা করি। HCl এখানে অ্যাসিড, HCl আয়নে ব্রেক করলো, আমরা H+ আয়ন পেলাম। এবার আমাদের অ্যামাইড আর CO NH আর ডট। আমি এভাবে কেন বললাম? যাতে আমরা আমাদের জেনারেল ফর্মুলাটার সঙ্গে মেলাতে পারি। আর CO NH আর ডট। ফার্স্ট স্টেপ, প্রোটনেশন অফ দিস কার্বনিল অক্সিজেন। কোথাও কোনো চেঞ্জ হলো না। অক্সিজেন H কে ক্যাপচার করলো, লোন পেয়ার অ্যাটাক বলে অক্সিজেন প্লাস। CH2CH3 কে ইথাইল গ্রুপকে আমরা অ্যাব্রিভিয়েট করেছি ET বলে, যারা আমাদের লিখতে কম হয়। অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন যথেষ্ট পজিটিভ চার্জ পেয়েছে। মিডিয়ামে যে প্রচুর ওয়াটারের লোন পেয়ার অ্যাটাক, দিস বন্ড পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। এটা হলো ওয়াটারের অ্যাডিশন স্টেপ। যেমন আমরা দেখছি সিঙ্গেল বন্ড OH অক্সিজেন নিউট্রাল, and ওয়াটারের অ্যাডিশন লোন পেয়ার অ্যাটাক করেছে বলে অক্সিজেন প্লাস।
ওএইচ বন্ড থেকে ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিল, দিস ইজ দ্য রেজাল্ট। একটা H প্লাস বেরিয়ে গেল, যে H প্লাস বেরিয়ে গেল তার উপর N এর লোন পেয়ার অ্যাটাক, নাইট্রোজেন হাইড্রোজেনটাকে অ্যাড করে হয়ে গেল প্লাস। মেকানিজম যখন করলাম তখন আমরা প্রথমে নাইট্রোজেনকে ইলেকট্রন সহ বের করে দিয়েছিলাম, যা রেজাল্ট হয়েছিল তা লিখেছিলাম। এখানে কি করলাম, যাতে আরেকটা ব্যাপার আমরা দেখতে পারি যেটা ওখানে আমরা লিখিনি, দেখাইনি, সেটা যে নাইট্রোজেন বন্ডিং ইলেকট্রন নিয়ে বেরোলো, বেরোলেই কার্বন প্লাস হবে, তাই দুটো OH এর কোনো একটা OH লোন পেয়ার হেল্প দিল। একই সঙ্গে দেখালাম, ওখানে আমরা আলাদা আলাদা করে দেখিয়েছিলাম। রেজাল্ট, ডাবল বন্ড OH লোন পেয়ার হারিয়ে অক্সিজেন প্লাস, অ্যান্ড বেরিয়ে গেল ইথাইল অ্যামিন। এই দেখো, সরি, এখান থেকে এখানে আসাতে এন এর দুটো H হলো, একটা H তো ছিলই, আর একটা H কে ধরে দুটো H, তাহলে বেরিয়ে গেল CH3CH2NH2, ইথাইল অ্যামিন একটা প্রোডাক্ট হয়ে গেল। পজিটিভ চার্জ অক্সিজেন H প্লাস ছেড়ে দিল, অক্সিজেন নিউট্রাল হয়ে গেল, দেখতে অদ্ভুত হয়ে আছে, ওকে সোজা করে লিখি, CH3 বন্ড C ডাবল বন্ডেড ও সিঙ্গেল বন্ড OH কার্বক্সিলিক অ্যাসিড, আমরা এভাবে উল্টে দিলাম। যে H প্লাসটা বেরিয়ে গেল সেই H প্লাসের উপর ইথাইল অ্যামিনের অ্যাটাক, নাইট্রোজেন প্লাস, এই পজিটিভ চার্জের কাছে এই Cl মাইনাস আছে, তাহলে দিস ইজ আওয়ার সল্ট। এই হলো একটা প্রোডাক্ট, এটা হলো আরেকটা প্রোডাক্ট। এই হয়ে গেল আমাদের অ্যাসিড মিডিয়াম হাইড্রোলিসিস। বোর্ডটা আমাদের একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। এবার আমরা আসছি বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিসে। অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রোলিসিসের আমরা মেকানিজম করলাম, মেকানিজমে এবং যে প্রবলেমটা করলাম দুটোতেই আমি একটা কথা বলতে ভুলে গেলাম। সমস্যা হলো কি, বলতে ভুলে গেলাম আগে বলি। এই যে আমাদের ইন্টারমিডিয়েটটা ফর্ম হয়েছিল, মেকানিজমের কথা বলছি, আমরা যে মেকানিজমটা প্রথমে করেছিলাম জেনারেল ইকুয়েশন থেকে, সেখানে দেখবে এই ইন্টারমিডিয়েটটা ফর্ম হয়েছিল। সেখান থেকে যখন অ্যামোনিয়াটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা নাম দিয়েছিলাম এলিমিনেশন স্টেপ। আমি দুবারই অ্যাডিশন স্টেপটা তো বলেছি। অ্যাডিশন স্টেপ কোনটা ছিল, যেটা ওয়াটার অ্যাটাক করেছিল কার্বনিল কার্বনে, সেটা ছিল অ্যাডিশন স্টেপ। তেমনি যখন পজিটিভলি চার্জ নাইট্রোজেন লিভ করছে সেটা কিন্তু একটা এলিমিনেশন স্টেপ, অর্থাৎ এটাও কিন্তু অ্যাসিড মিডিয়ামে এস্টার হাইড্রোলিসিসের মতোই একটা অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম ছিল। আমি জেনারেল মেকানিজম যেটা করেছি, আবার যে প্রবলেমটা করলাম, দুটোতেই কিন্তু এই এলিমিনেশন স্টেপটা বলে আসতে বলে গেলাম। তাহলে দুটোতেই যখন পজিটিভলি চার্জ নাইট্রোজেন লিভ করছে সেই স্টেপটা ছিল এলিমিনেশন স্টেপ। সে কারণেই আমরা অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলিসিসটাকে অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম বলি। এবার আসি বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিসে। এই হয়ে গেল আমাদের অ্যামাইড, আমরা নিলাম ডাইলিউট NaOH অর্থাৎ অ্যাকুয়াস OH মাইনাস, রেজাল্ট পাবো আমরা
সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু NaOH ইউজ হয়েছে তাই আমরা Na+ এখানে দিয়েছি, সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া, যেখানে আমরা অ্যামোনিয়ার পাঞ্জেন্ট স্মেল পাবো। বুঝে নাও, অ্যাসিড মিডিয়ামের সঙ্গে বেস মিডিয়াম হাইড্রোলাইসিসের প্রোডাক্টগুলোতে কি ডিফারেন্স হলো? এখানে আমরা একটা সেন্সিবল অবজারভেশন পাবো, অর্থাৎ একটা স্মেল পাবো। কার? অ্যামোনিয়ার। কারণ অ্যামোনিয়া রিঅ্যাকশন মিডিয়াম থেকে ইভলভ হবে। যেখানে অ্যাসিড মিডিয়ামে কিন্তু আমরা অ্যামোনিয়াকে ইভলভ হতে দেখিনি, সেখানে অ্যামোনিয়াম সল্ট হিসাবে মিডিয়ামে ডিজলভ হয়ে গেছিল। অ্যাসিড মিডিয়ামে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছিলাম, কিন্তু এখানে পেয়েছি কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট, বিকজ মিডিয়াম ইজ দ্য বেস। তাহলে মনে রাখো, অ্যামোনিয়া ইভলভ হবে বেস মিডিয়ামে। মেকানিজম করি, যেহেতু NaOH কে বেস হিসাবে নিয়েছি, তাহলে ওকে আয়োনাইজ করানো আমাদের উচিত। যদিও অ্যাকোয়াস মিডিয়ামে সে অলরেডি আয়োনাইজড। অ্যামাইড OH- এর অ্যাটাক অন কার্বনিল কার্বন। ওয়াই? অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বনিল কার্বন পার্সিয়ালি পজিটিভ চার্জ ক্যারি করছে। এই আমরা পোলারিটি শো করলাম C++ তে। OH- এর অ্যাটাক, পাই বন্ড ব্রেকস টুয়ার্ডস অক্সিজেন। এটা হলো OH- এর একটা অ্যাডিশন স্টেপ। রেজাল্ট, সিঙ্গল বন্ডেড O-, NH2 কার্বনের সঙ্গে বন্ড ফর্ম করেছে OH। তাহলে কি হলো? দুটো অ্যাড করে গেল, আমরা একটা অ্যাডিশন স্টেপ পেলাম। এটা হলো স্টেপ 1। স্টেপ 2, স্টেপ 1 এ যা পেয়েছি সেখান থেকে শুরু হবে। পাই বন্ড রেস্টোর হলো, অ্যামাইড আয়ন লিভ করলো। এখানে বলে দিই, এই অ্যাডিশন স্টেপটা একটা রিভার্সিবল স্টেপ। পাই বন্ড রেস্টোর হলো, নাইট্রোজেন ইলেকট্রন সহ লিভ করলো। রেজাল্ট, RCOOH, R C double bond O single bond OH and NH2-। এটাও একটা রিভার্সিবল স্টেপ। একটা আনস্টেবল পেয়ার, কেন আনস্টেবল পেয়ার? অ্যাসিডের কাজ H+ দেওয়া, যেখানে একটা বেস প্রেজেন্ট আছে NH2-, তাই কি হলো? প্রোটন এক্সচেঞ্জ। প্রোটন এক্সচেঞ্জ, অ্যাসিড H+ ছেড়ে দিয়ে হয়ে গেল RCOO-। NH2- সেই H+টা নিয়ে হলো নিউট্রাল। এই স্টেপটা ইররিভার্সিবল স্টেপ। তাহলে এই স্টেপটাই হলো রিঅ্যাকশনটার ড্রাইভিং ফোর্স। যেমন যেমন এরা এই দিকে চলে আসছে, তেমন তেমন পুরো ইকুইলিব্রিয়ামটা ধীরে ধীরে এই সাইডে চলে আসছে। তাহলে এই অ্যানায়নে রেজোনেন্স স্টেবিলিটি আছে, যেখানে এটা একটা ছিল বেসিক, যে কারণে এই পেয়ারটা ফর্ম হলো H+ এক্সচেঞ্জ করে, যেটা একটা স্টেবল পেয়ার হলো। These are our products. রিঅ্যাকশন মিডিয়াম থেকে অ্যামোনিয়া গ্যাসের বাবলিং,
স্লোলি হতে লাগলো, যেমন রিয়াকশন রেট সেই অনুযায়ী। এই অ্যামোনিয়ার গন্ধ যতক্ষণ আমরা পেতে থাকবো ততক্ষণ বুঝবো হাইড্রোলিসিসটা চলছে। অ্যামোনিয়ার গন্ধ পাওয়া বন্ধ হয়ে গেলে বুঝতে পারবো হাইড্রোলিসিস কমপ্লিট হয়ে গেছে। তাহলে দিস ওয়াজ অ্যাডিশন স্টেপ। আমরা আবার এলিমিনেশন স্টেপ লিখতে ভুল করেছি, এইটা এখানে আমরা আর মিস্টেক করলাম না। এলিমিনেশন স্টেপ হলো এইটা, যেখানে পাই বন্ড রেস্টোর হওয়ায় NH2 মাইনাস বেরিয়ে গেল। তাহলে এই অবজারভেশনের জায়গাটা কিন্তু মনে রেখো, অ্যাসিড মিডিয়ামে অ্যামোনিয়ার স্মেল পাবো না, বিকজ অ্যামোনিয়া ইজ বেসিক দ্যাট রিঅ্যাক্টস উইথ দ্য অ্যাসিড ফর্মিং এ সল্ট। বেস মিডিয়াম অ্যামোনিয়ার স্মেল পাবো, কারণ অ্যামোনিয়া নিজেও বেসিক, তাই বেসের সঙ্গে কোনো রিঅ্যাকশন করে না, গ্যাসটা ইভলভ হয়। এবার যেহেতু Na+ কাউন্টার ক্যাটায়ন, আমরা তো জানি মেকানিজমে যেখানে যেখানে নেগেটিভ চার্জ থাকবে সেখানে সেখানে পজিটিভ চার্জটা থাকবে। তাহলে ফাইনালি এখানে আমরা Na+ কে দেখতে পাবো। তাহলে দিস ইজ দ্য সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। যদি একে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে পেতে হয় তাহলে আমাদেরকে আরেকটা অ্যাসিডিফিকেশন স্টেপ করতে হবে। যদি শুধু ডাইলিউট NaOH অর ডাইলিউট KOH দিয়ে আমরা হিট করি তাহলে রিঅ্যাকশন এখানে থেমে যাবে। এবার ধরো থেমে যাওয়ার পর, অর্থাৎ ফার্স্ট স্টেপ কমপ্লিট হওয়ার পর তুমি বাইরে থেকে H+ দিলে, ডাইলিউট অ্যাসিড দিলে H3O+, তাহলে এই O- প্রোটোনেট হয়ে আমরা কার্বক্সিলিক অ্যাসিডটা পাবো। অ্যাসিডিফিকেশনের আগে কিন্তু আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো না। ডাইলিউট অ্যাসিড যদি দিই O-H+ কে নিয়ে কার্বক্সিলিক অ্যাসিড হিসাবে আমাদের হাতে আসবে। এই স্টেপে হাইব্রিডাইজেশন sp2 থেকে sp3 তে কনভার্ট হলো, দেখো টেট্রাহেড্রাল, এখানে sp3 থেকে আবার sp2 তে কনভার্ট হলো। এই হলো চেঞ্জ অফ হাইব্রিডাইজেশন ডিউরিং দ্য ওভারঅল কোর্স অফ দ্য রিঅ্যাকশন। এখানেই মডিফাই করে নিই, যেহেতু গোটা মেকানিজমটা আমাদের চোখের সামনে আছে। এন অ্যালকাইল অ্যামাইড হলে কি হতো তা আমরা এখানেই বুঝে নিতে পারবো। অ্যাসিড মিডিয়ামে সেটা পসিবল হয়নি, কারণ গোটা মেকানিজমটা আমাদের বোর্ডে ছিল না। তাহলে দেখে নাও, তোমরা এটা নোট ডাউন করে নাও আগে। এবার এখানেই আমরা কিছু চেঞ্জ করি। এন অ্যালকাইল অ্যামাইড যদি হতো তাহলে একটা আর থাকতো এন এর সাথে বন্ডেড, তাহলে এন এর সাথে বন্ডেড একটা আর প্রোডাক্টেও থাকতো, যেখানে এইচ একটা কম থাকতো। তাহলে প্রাইমারি অ্যামিন উইল বি দা প্রোডাক্ট। আমরা মেকানিজমে ওটা চেঞ্জ করে দিই, এন এর সাথে একটা আর, একটা এইচ কমিয়ে একটা আর আমরা অ্যাড করে করে যাই। তাহলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাসিড মিডিয়ামেও আসলে তার মানে মেকানিজমটাই একটা এইচ কমিয়ে এনে একটা করে আর অ্যাড করে দিলেই আমাদের এন অ্যালকাইল অ্যামাইডের হাইড্রোলিসিসের মেকানিজমটাও করা হয়ে যেত। প্রাইমারি অ্যামিন ইজ দা প্রোডাক্ট। দেখে নাও, আসলে এন এর কোনো বন্ড তো আর ব্রেক হয়নি এই বন্ডটা ছাড়া, সেসব এন এর সঙ্গে আর যারা ছিল প্রোডাক্টে তারা থাকবে। এইটাই হলো খুব সিম্পল ব্যাপার। এই হয়ে গেল এন অ্যালকাইল অ্যামাইডের হাইড্রোলিসিস। এবার আমরা দেখব যদি এন এন ডাই অ্যালকাইল হতো, অর্থাৎ এই অ্যামাইডটা থাকতো, তাহলে এখানে যথারীতি আরেকটা এইচ কম হতো, আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকতো। এই হলো জেনারেল ইকুয়েশনটা। মেকানিজমেও আমরা তাই করি। এনে দুটোই অ্যালকাইল গ্রুপ, কোনো হাইড্রোজেন এনে নেই। আর NHR ডট এ 2 ডিগ্রি অ্যামিন। এই হতো তাহলে এন এন ডাই অ্যালকাইল অ্যামাইড হলে প্রোডাক্ট। আমরা বোর্ডকে ক্লিয়ার করে বেস মিডিয়ামে অ্যামাইড হাইড্রোলিসিসের একটা প্রবলেম করে মেকানিজমটাকে প্র্যাকটিস করব।
এই ধরনের একটা অ্যামাইড, দেখো দুদিকে দুটো অ্যামাইড গ্রুপ, এমন একটা অ্যামাইডের বেস মিডিয়াম হাইড্রোলিসিস দেওয়া হয়েছে। তাহলে সাবস্ট্রেট স্ট্রাকচার দেখতে বেশ বড়, কিন্তু সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমরা যখন মেকানিজম শিখে যাই, সাবস্ট্রেট আমাদের যতই বড় সড়ো করে পেঁচালো করে দেওয়া হোক, আমাদের মেকানিস্টিক নলেজ আমাদেরকে অবশ্যই প্রোডাক্টে পৌঁছে দেয়। তাহলে মেকানিজম শুরু করা যাক। যেহেতু সাবস্ট্রেট দেখতে শুনতে বেশ বড়, আমরা এখান থেকেই প্রোডাক্ট করা শুরু করি, একে আর নতুন করে লিখছি না। তাহলে আমরা আনসার করা শুরু করলাম। সিমেট্রিক স্ট্রাকচার, দেখে নাও স্ট্রাকচারটা সিমেট্রিক। এই বরাবর যদি আমরা ওকে দুটুকরো করি, উপরে এবং নিচে একই ধরনের অবস্থা দেখছি। তাহলে যেহেতু সিমেট্রিক, সেই হিসাবে যে কোনো কার্বনিল কার্বনে আমরা OH মাইনাসের অ্যাটাকটা করাবো। কারণ আমরা দেখেছি যে বেস ক্যাটালাইজড হাইড্রোলিসিসের ফার্স্ট স্টেপে OH মাইনাস সি ডাবল বন্ড ও এর সিতেই অ্যাটাক করে। তাহলে এখানে হলো অ্যাটাক। চাইলে আমরা অ্যাটাকটা এখানেও দেখাতে পারতাম, একই হতো। পাই বন্ড ইনিশিয়ালি ব্রেক্স, দ্যাট মিন্স দ্য অ্যাডিশন স্টেপ। রেজাল্ট রিং, বন্ড সি, সিঙ্গেল বন্ডেড ও ইলেকট্রন পেয়ে মাইনাস, ও এর সাথে বন্ড হয়েছে OH এর, সরি সি এর সাথে বন্ড হয়েছে OH এর, সি এর সাথে আছে NCH3, দেখে নাও যা হওয়ার ছিল হলো, নিচ দিক থেকে কোনো চেঞ্জ নেই। যদি বলো যে যদি এইটাতে অ্যাটাকটা হতো কি হতো, তাহলে এটাকে উল্টে দাও, এভাবে উল্টে দাও, তাহলে এই জিনিসটাই পাবো। এখানে একটা জিনিস, আচ্ছা বেশ, মেকানিজমটাকে শেষ করি আমরা। নেক্সট স্টেপে আমরা জানি পাই বন্ড রেস্টোর হয় and this bond breaks, CN bond breaks. Result, C double bond O single bond OH, C double bond O bond NCH3 ইলেকট্রন পেয়ে নাইট্রোজেন মাইনাস। এটা অবশ্যই স্টেবল নয়, প্রোটন এক্সচেঞ্জ হবে। যদি বলো প্রোটন এক্সচেঞ্জ কেন হবে, এখানে তো নাইট্রোজেন রেজোনেন্স পাচ্ছে, রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছে। রেজোনেন্স স্টেবিলিটি পেলেও রেজোনেন্স স্ট্রাকচার ইকুইভ্যালেন্ট হবে না, কারণ ডাবল বন্ড ও আর রেজোনেন্স স্ট্রাকচার ডাবল বন্ড N ইকুইভ্যালেন্ট হবে না। কিন্তু আমরা জানি কার্বক্সিলেট আয়নের রেজোনেন্স স্ট্রাকচার ইকুইভ্যালেন্ট হয়, তাহলে কার্বক্সিলেট আয়ন বেশি স্টেবল হবে। সে কারণেই তো অ্যাসিডরা H+ ডোনেট করে ইজিলি। তাই এটাকে আমরা বলছি একটা আনস্টেবল পেয়ার। পেয়ার বলাটা ঠিক নয়, আনস্টেবল আয়ন। এখানে আমরা ছিলাম H+ এক্সচেঞ্জ, আমরা এটাকে বলবো -H+ +H+। H+ এক্সচেঞ্জকে আমরা এভাবেও লিখতে পারি, H+ ছেড়ে দিল, সেই H+টা নাইট্রোজেন নিল। রেজাল্ট হলো C+, যেটা ইকুইভ্যালেন্ট রেজোন্যান্স স্ট্রাকচার প্রডিউস করতে সক্ষম। এখানে হয়ে গেল নাইট্রোজেন H টাকে পেয়ে হয়ে গেল নিউট্রাল। নাইট্রোজেনে অলরেডি একটা CH3 ছিল। যদি বলো হয়ে গেল তাহলে CN বন্ড তো ব্রেক হয়ে গেল, হাইড্রোলিসিস কমপ্লিট। না, এখনো একটা অ্যামাইড গ্রুপ প্রেজেন্ট। সে কারণেই তো এই প্রবলেমটা দিয়েছে, যেখানে দুটো অ্যামাইড গ্রুপ প্রেজেন্ট আছে, আমাকে দুটোরই হাইড্রোলিসিস করাতে হবে। তাহলে আবার একই পাথওয়ে ফলো হচ্ছে, আবার একবার OH- এর অ্যাটাক অন দিস কার্বনিল কার্বন, পাই বন্ড ইনিশিয়ালি ব্রেক্স।
একই ব্যাপার, যেমন শুরুতে হয়েছিল তেমনই আবার, আর ওটাই তো ওর মেকানিজম। এই জায়গাটায় যেহেতু আর কোনো কাজ নেই, এটাকে আমরা সি ডবল ও মাইনাস হিসাবে লিখে দিলাম, পুরোটা একসঙ্গে সি ডবল ও মাইনাস হিসাবে লিখে দিলাম। এখানে কি হলো, কার্বনের সাথে OH এর বন্ড, সিঙ্গেল বন্ড ও মাইনাস, কার্বনের সাথে আছে NHCH3, যথারীতি আবার পাই বন্ড রেস্টোর and CN bond breaks. This step was addition, this step is elimination. Result, C double minus, double bonded O, single bonded OH, CH3NH minus left. আনস্টেবল পেয়ার অফ কোর্স, কারণ এর H প্লাস ডোনেশনের ক্ষমতা আছে, এর H প্লাস কে নেওয়ার ক্ষমতা আছে। H প্লাস এক্সচেঞ্জ, যেটাকে আমরা লিখে দিলাম মাইনাস H প্লাস, কোথা থেকে মাইনাস, এখান থেকে মাইনাস হলো, প্লাস H প্লাস, কোথায় প্লাস হলো, এই N এ প্লাস হলো। রেজাল্ট, এখানে সি ডাবল মাইনাস, এখানেও সি ডাবল মাইনাস, এন্ড H প্লাস পেয়ে N হয়ে গেল নিউট্রাল, আমরা পেয়ে গেলাম মিথাইল অ্যামিন। এই হয়ে গেল কমপ্লিট মেকানিজম। তাহলে এটা হলো একটা প্রোডাক্ট, বেনজিন রিংয়ে পাশাপাশি পজিশনে দুটো সি ডাবল মাইনাস and মিথাইল অ্যামিন। এখানে বলে দিই, একে একটু চিনিয়ে দিই, বেনজিন রিংয়ে পাশাপাশি কার্বনে যদি দুটো সি ডাবল এইচ থাকে, অর্থাৎ বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড পাশাপাশি পজিশনে থাকতে হবে ইচ আদারের অর্থতে, তার নাম থ্যালিক অ্যাসিড। এই নামটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এই নাম আমাদের কাজে লাগে। একে নিয়ে আমাদের একটা ইম্পর্ট্যান্ট নেম রিঅ্যাকশন আছে, যেটা আমাদের এখন আলোচনার বিষয় নয়, কিন্তু এটা আজ নয়তো কাল আলোচনার বিষয় হবে। এ তোমাদের জন্য হেডেক হতে চলেছে, তাই এর নাম এখন থেকেই একটু মনে রাখতে পারলে ভালো হয়। বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে আমরা বলছি থ্যালিক অ্যাসিড। যদি একে আমরা অ্যাসিডিফাই করি, অর্থাৎ আমাদের পুরো হাইড্রোলিসিসটা কমপ্লিট হয়ে গেল, এবার যদি বাইরে থেকে ডাইলিউট অ্যাসিড অ্যাড করি, তাহলে এরা দুজনেই নিজের নিজের H প্লাস পেয়ে যাবে, আমরা এই থ্যালিক অ্যাসিডকে প্রোডাক্ট হিসাবে পাবো। আচ্ছা, এতটা হয়ে গেল, তাহলে আমরা ওটা করেই দিই না, কারণ আমরা যেহেতু কোশ্চেনে যেহেতু আমাদের আর অ্যাসিডিফিকেশন স্টেপটা ছিল না, তাই আমাদেরকে এখানেই থামতে হলো। আমি শুধু বলছি, যদি আমরা অ্যাসিডিফাই করি তাহলে আমরা এইটাকে প্রোডাক্ট হিসাবে পাবো থ্যালিক অ্যাসিড, আর এটা হলো আরেকটা প্রোডাক্ট। এবার বলি, ধরো এই যে প্রবলেমটা দেওয়া ছিল, এই প্রবলেমটা যদি কোনো নেম রিঅ্যাকশনের মাঝখানে একটা স্টেপ হিসাবে আসে, ধরো কোনো একটা রিঅ্যাকশন, অন্য রিঅ্যাকশন চলছে, চলতে চলতে এই স্টেপটা এলো, তখন কিন্তু তোমাদেরকে এই হাইড্রোলিসিসটা এবার কল্পনা করে নিতে হবে। তখন আমি আর ডিটেলসে এই হাইড্রোলিসিসটা শো করব না, সেই কারণেই যেখানে যেখানে হাইড্রোলিসিস হয় তাদের জন্য তো আমরা হাইড্রোলিসিস রিঅ্যাকশনস পড়ে রাখছি, যেন কোনো একটা অন্য বড় মেকানিজমের মাঝে যদি হাইড্রোলিসিস স্টেপ চলে আসে, আমরা কিন্তু সোজা প্রোডাক্ট লিখে দেব। তাই প্রত্যেকটা ধরনের হাইড্রোলিসিস তোমাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এবার আমরা কিছুদিন পর একটা নেম রিঅ্যাকশন শিখব, যেটার নাম হবে গ্যাব্রিয়েল থ্যালিমাইড অ্যামিন সিনথেসিস। গ্যাব্রিয়েল থ্যালিমাইড অ্যামিন সিনথেসিস। এখানে থ্যালিমাইডের উচ্চারণটা বলে দিই, পিএইচ এর উচ্চারণটা হয় না, সোজা এখান থেকে বাকি পার্টটার উচ্চারণ হয়, তাই এর উচ্চারণ হচ্ছে থ্যালিক অ্যাসিড।
যদিও প্রথমে পিএইচটা আছে বানানে। এই নেম রিয়াকশনটা যখনই পড়বো আমরা, এটা আমাদের একটা ভেরি ইম্পর্ট্যান্ট নেম রিয়াকশন, তখনই কিন্তু এই হাইড্রোলিসিস স্টেপটা আসবে যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তখন যেন আমাকে আর জিজ্ঞাসা করো না যে হাইড্রোলিসিসটা হলো কিভাবে। এখানে আমি সেটা বলে রাখলাম, কারণ যখন গ্যাব্রিয়েল থালিমাইড অ্যামিন সিনথেসিস পড়বো তখন আমি এখানে রেফার করে দেব এই হাইড্রোলিসিস স্টেপটুকুর জন্য। দেখতেই পাচ্ছ আমরা শেষে একটা অ্যামিন কিন্তু পেয়েছি। গ্যাব্রিয়েল থালিমাইড সিনথেসিস আমাদের এখন ডিসকাশনের বিষয় নয়। তাহলে মোটামুটি ভাবে আমরা অ্যামাইডদের হাইড্রোলিসিসটা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা সায়ানাইডদের হাইড্রোলিসিস শিখব। সায়ানাইড ইন দ্য সেন্স বন্ড সিএন, সায়ানাইড, এই হলো অ্যালকাইল সায়ানাইড। সায়ানাইডদের হাইড্রোলিসিস যখন আমরা করব ইন অ্যাসিড অর বেস মিডিয়াম, তখন কিন্তু আমরা কয়েকটা স্টেপের পরেই অ্যামাইডদেরকে প্রডিউস হতে দেখব, তারপর তার হাইড্রোলিসিসটা চলবে। সায়ানাইড হাইড্রোলিসিস তাই আমরা গোটাটা আর কমপ্লিট করব না, যতক্ষণ না আমরা অ্যামাইড পাচ্ছি ততটুকু অবধি শিখবো, কারণ ওটা আমাদের জানা নয়। অ্যামাইডের পরে যে স্টেপগুলো সেগুলো তো আমরা আজকে শিখে রেখেছি, তাই সায়ানাইডের হাইড্রোলিসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যামাইড পর্যন্ত পৌঁছানোর পর এই যে আজকের ক্লাসটা তার রেফারেন্স দিয়ে বসবো অ্যান্ড সোজা প্রোডাক্টস লিখে দেবো। সে কারণেই অ্যামাইডের হাইড্রোলিসিসটা তোমাদের একটু ভালোভাবেই শেখা উচিত। আসলে শুধু অ্যামাইড হাইড্রোলিসিস নয়, যা কিছু আমরা শিখছি বুঝতেই পারছো সবাই ইন্টারলিঙ্কড হতে চলেছে। যখন আমরা সবকে একসঙ্গে করব পুরো স্ট্রাকচারটা আমাদের অর্গানিকের দাঁড়িয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসই আমাদের ইম্পর্ট্যান্ট, সব কিছুই আমাদেরকে গুরুত্ব দিয়ে শিখতে হবে। তাহলে হাইড্রোলিসিস অফ অ্যামাইডস আমাদের হয়ে গেল। আজকের ক্লাসটা এখানেই শেষ।